back to back horror stories. ছোট মফস্বল রাহুগড়ের সব লোক আজ ভিড় করেছে বণিকদের বাড়ির চারপাশটায়। বণিকদের একমাত্র ছেলে তপন গলায় দড়ি দিয়েছে ভোর রাতে। শোকে তপনের বাবা একেবারে ঠান্ডা পাথরের মতো স্থির হয়ে নিজের ঘরের চেয়ারটায় চুপচাপ বসে রয়েছে। একটা কথাও কারোর সাথে বলছে না। তপনের মায়ের বুক চাপড়ে চাপড়ে কান্নার আওয়াজ পাড়ার মোড় অবধি ছড়িয়ে পড়ছে, আর উপস্থিত সকলের বুকটা বারবার ভীষণ ভারী হয়ে উঠছে। সামনের মাসেই তপনের বিয়ে ঠিক হয়েছিল। সেই হবু বউ বাড়ির সামনে গাড়ি থেকে নেমেই অজ্ঞান হয়ে রাস্তার উপরে লুটিয়ে পড়ল। তপনের বন্ধু বান্ধবদেরও চোখের জল বাঁধ মানছে না। পাড়াপড়শিদের ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়ছে খালি। এত ভালো ছেলেটা কালকে পর্যন্তও যে অফিসে গিয়েছে, ফোনে হবু বউয়ের সাথে গল্প করেছে, অফিস থেকে ফেরার পথে চায়ের দোকানে বন্ধুদের পিছনে লেগেছে, রাতে বাবা মায়ের সঙ্গে হাসি মুখে ডিনার সেরেছে, সে হঠাৎ এরকম একটা সাংঘাতিক সিদ্ধান্ত কেন নিল সেটা কেউ বুঝতে পারছিল না। তার ঘর থেকে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি। আস্তে আস্তে একটু বেলার দিকে পুলিশ ও বিভিন্ন সূত্র মারফত জানা গেল আজ 1 মাসেরও বেশি সময় পেরিয়েছে, তপনের চাকরি চলে গেছে, এবং সেটা সে ঘুণাক্ষরেও কাউকে একবারের জন্য বুঝতে দেয়নি। যে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সে কাজ করত সেখানে এবং এই রকমেরই অন্যান্য কোম্পানিগুলোতেও তপনের মতো আরও হাজার হাজার মানুষের চাকরি এক এক করে চলে যেতে শুরু করেছে। সেই চাকরিহারা মানুষদের কাজগুলো সব এবার থেকে এআই দিয়ে আপনা আপনিই হয়ে যাবে। শুধু একটা কোনো বিশেষ সেক্টর না, পড়ানো থেকে শুরু করে কোডিং তৈরি, ডাক্তারি থেকে লেখালেখি, রোবোটিক্স থেকে আইন কানুন, এমনকি রাতে গোপনে প্রেম করতে হলেও আর মানুষের দরকার পড়বে না। চাকরি যাওয়ার পর থেকে প্রতিটা দিন তপন অফিসে বেরোনোর নামে সবার চোখের আড়ালে ট্রেনে করে দূরে একটা কোনো অখ্যাত রেল স্টেশনের প্ল্যাটফর্মে একাকী বসে বসে এই সব কথাগুলো নিয়ে যতই ভেবেছে ততই তার সম্পূর্ণ পাগলের মতো অবস্থা হয়েছে। তপন জেনেছে কোয়ান্টাম কম্পিউটারের সাথে গোলাপি জেলির মতো এক প্রকার আর্টিফিশিয়াল ব্রেন এমনভাবে মিশে গিয়ে এক অদ্ভুত জিনিস তৈরি করছে যা সমগ্র ইউনিভার্সের যত অজানা প্রশ্ন এবং সমাধান না হওয়া ধাঁধা আছে তা কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবে, যেটা আমাদের এখনকার কম্পিউটার বা টেকনোলজি দিয়ে হিসেব করতে গেলে লেগে যাবে অনেক অনেক বছর। তপনের মনে হয়েছে এআই এর গডফাদার জিওফ্রে হিন্টন ঠিকই বলেছেন যে মানবজাতি এখনো প্রস্তুত নয় এই সভ্যতার এত বড় পরিবর্তনের জন্য। গোপনে তপনের ভিতরে চলতে থাকা এইসব গভীর কথাগুলো কেউ আর জানতেই পারল না। সবাই শুধু ভাবল চাকরি চলে যাওয়ার কষ্টে, ইএমআই এর চাপে, দেনার ভয়ে এবং সর্বোপরি আবার কোথাও চাকরি না পাওয়ার লজ্জায় সে আত্মহত্যা করেছে। গভীর রাতে আত্মীয় স্বজনেরা যখন সবাই যে যার বাড়ি চলে গেল এবং তারপর আগুনের তাপ নিয়ে নিমপাতা দাঁতে কেটে লোহা ছুঁয়ে স্নান ঘরে ঢুকছে, তখন তপনের ভূত তার মা বাবার ঘরের জানালাটায় এসে বসল।
মা বাবা পাশাপাশি মরার মতো ছাদের দিকে নিষ্পলক চেয়ে আছে, এবং দুজনেরই গাল বেয়ে অনবরত জলের ধারা বয়ে চলেছে এখনো। মরে যাওয়ার পর সময় ব্যাপারটা আর আগের মতো থাকে না, সেটা বেশ ভালো মতোই বুঝতে পারছে তপন। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব একটার সাথে আর একটা কিরকম লতার মতো জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে তার। তপন স্পষ্ট দেখতে পাচ্ছে এআই এর সাথে রোবোটিক্সকে মিশিয়ে কিভাবে আগামী দিনে মানুষ একটা একটা করে তার অকেজো হয়ে পড়া অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় কৃত্রিম লিভার, কিডনি, হার্ট, লাংস এবং এই সব থেকে শুরু করে শেষে ব্রেন পর্যন্ত বদলে নিচ্ছে কত অনায়াসে। তারপর মানুষ আর রোবট এই দুজন মিলে সৃষ্টি করছে একেবারে একটা নতুন সংকর জাতীয় অদ্ভুত এক প্রাণীর। হঠাৎ ভবিষ্যতের এই দৃশ্যপট দৃষ্টির সামনে থেকে সরে গিয়ে সেখানে অতীতের কিছু ঘটনা তপনের সামনে বুদবুদের মতো ভেসে উঠল। ওখানে সৃষ্টির একদম আদিতে সে নিজেই যেন অসংখ্য কোটি কোটি খণ্ডে ভাগ হয়ে প্রাণীকুলের বিভিন্ন প্রজাতির রূপ ধরে বারবার জন্মগ্রহণ করছে, আবার মরেও যাচ্ছে। এরপরই তপন অনুভব করল সে একটা অদ্ভুত আলোর হেলমেট পরে ঘুমন্ত অবস্থায় অন্ধকার শূন্যের মধ্যে ভেসে যাচ্ছে, এবং তার জন্ম থেকে মরে ভূত হয়ে যাওয়া অবধি এই সম্পূর্ণ ব্যাপারটাই আসলে মাথার ভিতরে চলতে থাকা একটা ভিডিও গেমের অংশের মতো, যেটা একবার শেষ হলেই আবার শুরু থেকে অবিরাম চলতেই থাকছে, আবার চলছে, আবার শেষ হচ্ছে, চলতেই থাকছে। তপনের সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে যেতে থাকলো। তপনের আশেপাশে ক্রমাগত অজস্র কোটি কোটি বিদেহী আত্মারা অদ্ভুত এক শব্দে কিলবিল করতে করতে উড়ে বেড়াচ্ছে। তপনের এইবার প্রচণ্ড ভয় হতে শুরু করল। এত ভয় সে বেঁচে থাকতে কোনোদিন কিছুতেই পায়নি। শেষে সে ধীরে ধীরে একবার একটা অতি ক্ষুদ্র ভ্রূণের ভিতর ঢুকে পড়ছে। তাকে আবার পৃথিবীর বুকে জন্মাতে হবে। তপন কোনো বাধা দিতে পারছে না। তপনের লক্ষ লক্ষবার জন্মানোর অতীত স্মৃতি মুছে যাচ্ছে এবার দ্রুত। এক অজানা ভবিষ্যতের কথা ভেবে তপনের ভীষণ ভয় করতে লাগলো। তার চারদিকটা আকার নিচ্ছে জলে ভরা কালো দুর্গন্ধময় অন্ধকার একটা জায়গার। সে একজন অপরিচিত মানুষের হার্টবিটের ধুকপুকানি অনুভব করে চলেছে অনেকক্ষণ। তপন আস্তে আস্তে ভয়ে ঘুমিয়ে পড়ল সেখানে। আর কিছুদিনের মধ্যেই আবার নতুন করে পৃথিবীর আলো দেখবে তপন। তারই অপেক্ষায় রয়েছে সে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একদম শেষ প্রান্তে ছোট্ট একটা গ্রাম ভৈরবডাঙ্গা, যেখানে সন্ধে নামলেই অন্ধকার গিলে খায় চারপাশ। সেখান থেকে প্রায় অনেকটা হেঁটে গেলে জঙ্গলের ভেতর ছিল বুড়ো মল্লিকের আশ্রম। আশ্রম বললেও আদতে তা একটা জীর্ণ কুঁড়ে ঘর, যার চারপাশে জঙ্গল ছেয়ে আছে। এখন এই আশ্রমে কেউই থাকে না, তবে একসময় বুড়ো মল্লিক, যার খ্যাতি ছিল ছৌয়ের মুখোশ বানানোর জন্য, তার ভিটে ছিল এই আশ্রম। একচালা ঘরের পাশেই ছিল মুখোশ বানানোর আর একটা ছোট্ট ঘর। বহু বছর আগে হঠাৎ করেই বুড়ো মল্লিক নিখোঁজ হয়ে গিয়েছিল। কেউ জানে না সে মারা গেছে কিনা।
তবে তারপরে আশ্রমের দিকে আর কেউ বিশেষ যেত না। মুখোশ তৈরির ঘর সেদিনের পর থেকে বন্ধই পড়েছিল। গ্রামের লোকজন বলাবলি করত মল্লিক নাকি জীবন্ত মুখোশ বানাতে পারত। লোকমুখে এই কথাও রটেছে যে ওই মুখোশ নাকি মল্লিককে গিলে খেয়েছে, আর তারপর থেকেই কেউ ওদিকে যেত না। 21 বছরের যুবক গোপাল, সে অবশ্য এই লোকবিশ্বাস মানত না। এই গ্রামে বড় হলেও এখন শহরে পুরনো একটা অকশন হাউসে কাজ করতে করতে তার মনে একটা ভাবনা উঁকি দিয়েছিল। মল্লিকের আশ্রমে রাখা পরিত্যক্ত ছৌয়ের মুখোশগুলো কলকাতায় নিয়ে এসে যদি অকশন করানো যায় তাহলে বেশ 2 পয়সা অন্তত লাভ হবে। সেই মতো শ্রাবণের এক বিকেলে গোপাল গ্রামে ফিরে এসে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বন্ধুবান্ধবদের। সে বলল, আমি রাতে মল্লিকদের আশ্রমে গিয়ে থাকব। ওখানে যে মুখোশগুলো রয়েছে ওগুলো এমনিই পড়ে আছে, এই ধুলো জমছে, নষ্ট হচ্ছে। তার থেকে ভালো ওগুলোকে বেচে দিতে পারলে বেশ কিছু ইনকাম হবে। হ্যাঁ, শোন, তোরা সবাই কিন্তু সেই প্রফিটের একটা ভাগ পাবি। আর ওখানে যদি আমরা 1 রাত থাকতে পারি তাহলে ওই ভূতটুতের যে গুজব ওটাও ধুলিস্বাৎ হয়ে যাবে। কি বলিস? হ্যাঁ। গোপালের কথা শুনে ওর বন্ধুবান্ধবরা প্রথমে গাঁইগুঁই করছিল। একজন বলল, এ গোপাল, ওই আশ্রমে কেউ যায় না, আর তুই ওখানে রাত কাটাবি ভাবছিস? আরে তার উপর মুখোশ নিয়ে ওই গ্রামের লোকজন কি বলে তা তো জানিস। ওই সব মুখোশ অভিশপ্ত। ওগুলো ওখান থেকে নিয়ে আসাটা কি ঠিক হবে? গোপাল ওদের কথা হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, ধুর, কিচ্ছু হবে না। এইসব অভিশাপ টভিশাপ এসব গাঁজাখুরি। হ্যাঁ, এই প্রফিটের কথাটা একবার ভাবতো না। ওই রকম পুরনো ছবির মুখোশ একবার যদি বিক্রি করতে পারি তাহলে কত টাকা ইনকাম হবে একবার ভেবে দেখেছিস? অবশেষে গোপালের সঙ্গী হল তার 2 জন বন্ধু, মিঠুন আর রাজীব। তারা 3 জনে মিলে ঠিক করল তারা রাতটা কাটাবে সেই আশ্রমে। গ্রামের বাকি ছেলেরা নিরুৎসাহ হলেও কেউ অন্তত বাধা দিতে সাহস পেল না তাদের। গোপাল বলল, শোন, আমরা আলো, খাবার, টর্চ, মোবাইল সব নিয়ে যাচ্ছি। যদি কিছু হয় তাহলে পালিয়ে আসবো। হ্যাঁ, অত ভয়ের কি আছে রে? চল তো। সন্ধ্যার একটু আগেই তারা পৌঁছল মল্লিকের আশ্রমে। সামনে এক বিশাল বটগাছ, যার ঝুড়ি মাটি ফুঁড়ে পাতাল অবধি চলে গিয়েছে হয়তো। তার চারপাশটা গুমট হয়ে রয়েছে। কুঁড়ে ঘরে ঢুকে তারা তাকিয়ে দেখল মাটি সাদা ছাইয়ে ঢাকা। ঘরের এক কোণে একটা পুরনো কাঠের বাক্স, আর এক কোণে একটা ছেঁড়া চাদর, আর দেওয়ালে সাজানো প্রায় 10 থেকে 12টা মুখোশ। অন্ধকার নামছে তখন, তাই তারা বেশি দেরি না করে মোমবাতি জ্বালিয়ে ঘরের এক কোণে এসে বসল। রাত আরো বাড়লে চারপাশের জঙ্গল থেকে শেয়ালের ডাক শোনা গেল। গোপাল ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে একে একে দেওয়াল থেকে মুখোশগুলো নামিয়ে নামিয়ে দেখতে আরম্ভ করল। শেষ শ্রাবণের বাতাসে বৃষ্টির গন্ধ লেগে রয়েছে। আকাশে তখন একটু একটু করে মেঘও জমছে। ঘন অন্ধকারে আশ্রমটা যেন নীরবতার গহ্বরে তলিয়ে গিয়েছে। হঠাৎ করেই একটা অদ্ভুত আওয়াজ শোনা গেল। কুঁড়ে ঘরের ছাদে কে যেন হেঁটে বেড়াচ্ছে। আওয়াজ শোনা মাত্রই গোপাল ওর বন্ধুদের দিকে তাকালো। তারপর 3 জনই চুপ। গোপাল চোখে ইশারা করে বলল, বাতাসের শব্দ, বৃষ্টি হবে, ঘাবড়াস না, তোরা কেউ ঘাবড়াস না।
কিন্তু আওয়াজটা থামল না। সঙ্গে যোগ হলো বন্ধ দরজার পাশ থেকে চেনি হাতুড়ি পেটানোর শব্দ। রাজীব ফিসফিস করে বলল, হে গোপাল, গোপাল, ওটা কিসের শব্দ রে? আমার কিন্তু মোটে ভাল লাগছে না রে, এখনো অত রাত হয়নি। গোপাল, গোপাল, চল তিনজনে মিলে ফিরে যাই, চল ফিরে যাই। গোপাল রাজীবের প্রস্তাব খারিজ করে বলল, পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, এই অন্ধকার জঙ্গল পেরিয়ে ওই গ্রামে ফেরা আরো কিন্তু ডেঞ্জারাস। শেয়াল চড়ে বেড়ায় এই সময় জঙ্গলে, একদম না। তার থেকে এই আশ্রমেই থাকাটা সবচেয়ে নিরাপদ। এই তোরা ভয় পাস না, আমি একবার চট করে বাইরেটা দেখে আসি, বুঝলি? গোপাল টর্চ হাতে নিয়ে বেরোলো। মিঠুন আর রাজীব দরজার পাশে দাঁড়িয়ে থাকল। বাইরে তখন ঝড় উঠেছে, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি আকাশ রাঙিয়ে তুলছে। মিনিট 5 কেটে গেল, গোপাল তখনও ফিরল না। মিঠুন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কি হলো রে রাজীব? কোথায় গেল গোপাল? বলছি একবার ডাকবো নাকি? হ্যাঁ, ডাকবো? রাজীব ভয় গলাতেই জোরে ডাক দিল, এ গোপাল, গোপাল, কোথায় গেলি? কিন্তু তখনও কোনো জবাব এলো না। ওরা দুজন দরজা ফাঁক করে একবার বাইরেটা দেখল। না, কেউ কোথাও নেই। মিঠুন টর্চ হাতে নিয়ে বাইরে বেরোলো। রাজীব ওর পিছু পিছু এলো। হঠাৎ একটা ধাক্কা, মিঠুন ছিটকে পড়ল মাটিতে। আর ঘন অন্ধকারের মধ্যে রাজীব অস্পষ্টভাবে দেখতে পেল একটা ছায়া শরীর মিঠুনের মুখের ওপর ঝুঁকে রয়েছে। শরীরটা মানুষের মতো হলেও মুখের আদল অস্বাভাবিকভাবে বড়, ঠিক যেন কেউ একটা মুখোশ পরে রয়েছে। রাজীব এই দৃশ্য দেখে চিৎকার করে দৌড় দিল। জঙ্গলের ভেতর ছুটতে ছুটতে কতদূর চলে এসেছিল রাজীব সেটা আন্দাজ করতে পারেনি। আরো খানিক দৌড়ে কাঁটা ঝোপের সামনে সর্পিল লতায় পা জড়িয়ে রাজীব হোঁচট খেয়ে পড়ে গেল মাটিতে। আর ঠিক তখনই আকাশ কাঁপিয়ে মেঘ গর্জন করে উঠল। সেই আলোতেই রাজীব দেখল ওর সামনে এসে দাঁড়িয়েছে একজন লোক। গোপাল একেবারে নিঃশব্দ, চোখ দুটো স্থির। রাজীব যেন ধরে প্রাণ পেল। হাঁপাতে হাঁপাতে কোনো মতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তুই 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 ঠিক আছিস? ওদিকে মিঠুনকে। রাজীবের কথা শেষ হওয়ার আগেই গোপাল মৃদু হেসে শীতল কণ্ঠে বলল, আমি তো ঠিকই আছি রাজীব, তুই ঠিক আছিস তো? গোপালের গলা শুনে রাজীবের শিরদাঁড়া বেয়ে হিমস্রোত নেমে গেল। এই গলার শর্ত গোপালের নয়। ও খানিকটা পেছোতেই গোপাল সেই ঠান্ডা গলায় আবার বলে উঠল, কোথায় যাচ্ছিস? এই দেখ আমার হাতে কি, দেখ না, দেখ আমি কি এনেছি, দেখ। গোপাল আস্তে আস্তে হাতটা সামনে আনতেই রাজীব দেখতে পেল একটা বড় ছৌয়ের মুখোশ। গোপাল হাসতে হাসতে আবার বলল, দেখবি নাকি আমাকে কেমন মানাচ্ছে এই মুখোশে? দেখবি, দেখ দেখ। বলা মাত্র গোপাল মুখোশটা পরে নিল। আর সেই মুখোশের ফাটল দিয়ে তখন বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আর তার সঙ্গে
গোপালের শান্ত শীতল গলাতে উচ্চারিত হতে থাকা সেই কথা। বুড়ো মল্লিক খাসা মুখোশ বানাতো রে। একবার এই মুখোশ পড়লে আজীবন তা বয়ে নিয়ে বেরোতে হয়। রাজীব, তুই পড়বি নাকি এই মুখোশ? হ্যাঁ, পড়বি? রাজীবের গলার স্বর বুঝে আসছে। দৌড়নোর ক্ষমতাটুকুও তার আর নেই। চিৎকার করে শেষবারের মতো প্রাণ বাঁচানোর চেষ্টা করল রাজীব, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে। মুখোশ পরা ওই শরীর ধীরে ধীরে রাজীবের মুখের উপর ঝুঁকে পড়ল, আর সঙ্গে সঙ্গে মেঘের গর্জনের সঙ্গে পাল্লা দিয়ে জোরে বৃষ্টি নামল। পরদিন সকালে গ্রামের লোকজন খবর পেল 3 জন ছেলে নিখোঁজ, গোপাল, মিঠুন আর রাজীব। তাদেরকে খুঁজতে গ্রাম থেকে কিছু সাহসী মানুষ জঙ্গলের ভেতর ঢুকল। সারা রাত বৃষ্টির ফলে জঙ্গলের পথ কাদামাটিতে ভরে গিয়েছে। বেলা বাড়লে পুলিশকেও জানানো হলো। পুলিশ এলো, সারা এলাকা ঘুরে দেখল তারা। অবশেষে জঙ্গলের ভেতরে বুড়ো মল্লিকের আশ্রমে এসে দেখল একটা 3 সেলের টর্চ পড়ে আছে মাটিতে। কুঁড়ে ঘরের ভিতর একেবারে খালি। বাইরে বটগাছের নিচে মিলল একটা ছৌয়ের মুখোশ, পুরনো কাঠের তৈরি, যার মুখ বিভৎস, বিকৃত হয়ে রয়েছে। ভোর 5টা চাঁচল স্টেশনে ট্রেন এসে থামল। স্টেশনের এই কোণটায় প্রায় কেউ নেই বললেই চলে। ভোর রাতে বৃষ্টি হওয়ার ফলে পথঘাট ভেজা। বিপ্রদীপ ট্রেন থেকে নামল। গায়ে সাদা শার্ট, ঝোলানো ব্যাগে ক্যামেরা, আর হাতে রয়েছে ছোট এক যন্ত্রপাতির বাক্স। স্টেশন থেকে নেমে সামনের রাস্তার দিকে এগোতেই ছোট একটা রিক্সা স্ট্যান্ড চোখে পড়ল। বিপ্রদীপ এগিয়ে একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করল, কালাপাহাড় গুহা যাবেন? বিপ্রদীপের প্রশ্ন শুনে রিক্সাওয়ালা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মাথা থেকে পা পর্যন্ত জরিপ করে বলল, ওদিকে কেউ যায় না, জানেন না? ওই গ্রামে রক্তচোষা দেখা দিয়েছে, ওদের বাস ওই গুহাতেই। বিপ্রদীপ লোকটার কথা শুনে মনে মনে হাসল। ও প্রেসিডেন্সি থেকে প্রাণীবিদ্যা বিভাগে ফেলোশিপ করছে। ওর কাজ মূলত বাদুড় নিয়ে গবেষণা করা। এখানকার গুহায় এক অদ্ভুত প্রজাতির বাদুড় বাস করে। বাদুড়রা সাধারণত ফল বা গাছের পাতা ইত্যাদি খেয়ে থাকে। তবে বিদেশে এক ধরনের ভ্যাম্পায়ার ব্যাট পাওয়া যায়, যা ছোটখাটো পশু বা জন্তু জানোয়ারের রক্ত খেয়ে থাকে। সেরকমই কোনো প্রজাতির বাদুড় হয়তো এখানে রয়েছে, আর সেখান থেকেই এই রক্তচোষা গুজবের জন্ম। বিপ্রদীপ কথা না বাড়িয়ে লোকটাকে বলল, এখন তো ভোরবেলা, সূর্য উঠে গেছে, এই সময় রক্তচোষারা বেরোয় না। আপনি আমাকে শুধু ওই গুহাটা দেখিয়ে দিন, ব্যাস। আসলে আমি কলকাতা থেকে আসছি একটা গবেষণার কাজে। ওই গুহায় এক বিরল প্রজাতির বাদুড় বাস করে, ওটাই আমার গবেষণার বিষয়। বিপ্রদীপের কথা শুনে লোকটা বেশ কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। তারপর কি মনে হওয়াতে রিক্সাটা বার করে বলল, ওঠেন। তবে ওই কালাপাহাড় গুহা বড় ভয়ঙ্কর জায়গা। ওসব বাদুড়েরাই রাত হলে রক্তচোষা দানব হয়ে ওঠে। বেশিক্ষণ থাকবেন না। রিক্সা চলতে শুরু করল। ইতিমধ্যেই বিপ্রদীপ লোকটার নাম জেনে গিয়েছে।
গোবিন্দ বহু বছর ধরে এই গ্রামে রিক্সা চালাচ্ছে। বয়স 60 পেরিয়েছে। কালাপাহাড় গুহা স্টেশন থেকে 3 কিলোমিটার ভেতরে। চারপাশে ঘন জঙ্গল, সরু পাথুরে পথ। সকালে বৃষ্টির ফলে ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে পরিবেশ। গোবিন্দ জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার এই বাদুড় নিয়ে কাজটা ঠিক কি? ছবি তোলা না কিছু ধরবেন? বিপ্রদীপ ব্যাগ থেকে ছোট মাইক্রোফোন বার করে বলল, ওদের ডাক রেকর্ড করব। এই অঞ্চলে কয়েকটা গবাদি পশুর গায়ে রক্তচোষার দাগ মিলেছে শুনেছিলাম। এই ধরনের বাদুড় বাংলাতে রয়েছে তা আগে জানা ছিল না। গোবিন্দ রিক্সা চালাতে চালাতে বলল, আগে এসব ছিল না, কিন্তু গত কয়েক মাস ধরে গরু ছাগলের ঘাড়ে ছোট ছোট ফুটোর দাগ দেখতে পাওয়া গেছে। গ্রামের লোকেরা বলে চীন বাদুড়। রাতে আসে, রক্ত খায়, চোখে লাল আগুন জ্বলে। বিপ্রদীপ হেসে ফেলল, আরে এগুলো সবই গুজব। তবে সাউথ আমেরিকার ডেসমোডাস রটেন্ডাস নামে এক ধরনের বাদুড় সত্যিই রক্ত খায়, সাধারণত গবাদি পশুদের। ভারতীয় উপমহাদেশে এখনো নিশ্চিত প্রমাণ মেলেনি সেই প্রজাতির। গোবিন্দ কাঁধ ঝাঁকাল, তবে ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। সাবধানে থাকবেন, গুহার ভিতর বাতাস ভারী হয়ে থাকে, বিকট বিশ্রী গন্ধ ওখানে। রিক্সা এসে থামল গুহার মুখে। চারপাশে ঘন জঙ্গল। বিপ্রদীপ নেমে গোবিন্দকে বলল, আপনি কিছুক্ষণ দাঁড়াবেন? আমি ওই 10 মিনিটের মধ্যেই ফেরত আসব। গোবিন্দ কিছু বলল না, স্থির দৃষ্টিতে গুহার মুখের দিকে তাকিয়ে রইল। বিপ্রদীপ পিঠের ব্যাগটা রিক্সাতে রেখে কাঁধে ক্যামেরা আর মাইক্রোফোনের ব্যাগটা নিয়ে টর্চ হাতে গুহার দিকে এগিয়ে গেল। গুহার মুখটা সরু। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা গায়ে এসে লাগলো। টর্চ ফেলে বিপ্রদীপ দেখল গুহার ছাদে কয়েকশো বাদুড় ঝুলে রয়েছে। কালচে বাদামি গায়ের ছায়াগুলো নড়ছে। কোথাও কোনো শব্দ নেই, তবে চোখগুলো চলচল করছে। বিপ্রদীপ নিঃশব্দে ক্যামেরা বের করে ছবি তুলতে যাবে, ঠিক সেই সময় কেউ একজন ফিস ফিস করে বলে উঠল, দেখছেন, দিনের বেলাতে ওরা জেগে আছে, চোখগুলো কেমন জীবন্ত। দেখেন দেখেন। কে? এমন ঠান্ডা গলার স্বর শুনে বিপ্রদীপ প্রথমে চমকে উঠেছিল। পিছু ফিরতেই দেখল গোবিন্দ কখন যেন গুহার ভেতরে এসে দাঁড়িয়েছে। বাইরে মেঘ করে আছে, তাই গুহার ভেতর দিনের আলো বিশেষ নেই বললেই চলে। বিপ্রদীপ নিজেকে সামলে ব্যাগ থেকে যন্ত্রপাতি বার করতে শুরু করল। রেকর্ডার, ইনফ্রারেড সেন্সর আর একটা ছোট ক্যামেরা। ওদের কি আর ক্যামেরাতে ধরতে পারবেন? এর আগেও তো বহু মানুষ এলো, আমি ওদের রিক্সা করে নিয়ে এলাম, কেউ তো ফিরতে পারলো না। গোবিন্দর কথাগুলো কেমন একটা শোনালো। বিপ্রদীপ ওকে থামিয়ে বলল, এখানে এত কথা বলবেন না, আমি মাইক্রোফোন চালু করব। বাদুড়েরা এক ধরনের মাথাটা শব্দ তরঙ্গের মাধ্যমে যোগাযোগ করে, সেই শব্দ তরঙ্গ রেকর্ড করতে হবে আমাকে। গোবিন্দ চুপ করে দাঁড়িয়ে রইল, তবে ঠোঁটের কোণায় সেই এক চিলতে হাসি আবার উঁকি দিয়ে গেল। গোবিন্দকে একটু বেশি লম্বা দেখাচ্ছে কি?
বিপ্রদীপের মাথা ঝিমঝিম করছে। এই গুহায় অক্সিজেন লেভেল বোধহয় কম, আর চারদিক কেমন স্যাঁতস্যাঁতে। বাইরে হঠাৎ মেঘ ডাকার শব্দ শোনা গেল, আর সেই ডাকের সঙ্গে সঙ্গে গুহার ভেতরে ঝুলে থাকা বাদুড়েরা অদ্ভুতভাবে ডেকে উঠল। বিপ্রদীপ ক্যামেরা মাইক্রোফোন চালু করে দিয়েছে। শব্দটা অস্বাভাবিক। বাদুড়ের ডাক সাধারণত আল্ট্রাসনিক ডাক হয়, কিন্তু এখন মনে হচ্ছে কোনো শিকারী সুর ধরেছে। গোবিন্দ এবার হঠাৎ তার সেই শীতল গলায় বলে উঠল, ওরা জেগে উঠেছে। বাইরে সূর্য ঢেকেছে মেঘে। এমন দুর্যোগে দিন রাত সব সমান। ওরা জেগে উঠবে এবার। শুনতে পাচ্ছেন ওদের ডাক? ওদের ডাক, ওরা ডাকছে। বিপ্রদীপ চমকে তাকালো। মানে কি বলছেন আপনি? কি বলছেন? ওরা ডাকছে, জানে আমরা এসেছি। ওদের দরকার রক্ত, জ্যান্ত মানুষের রক্ত। আমিও বহুদিন মানুষের রক্ত খাইনি। বিপ্রদীপের হাত পা ঠান্ডা হয়ে গেল। গুহার ভেতরে দম বন্ধ করা পরিবেশ, আর একে একে ছাদ থেকে নেমে আসছে 3 হাত 4 হাত লম্বা বাদুড়, আর তার সঙ্গে এগিয়ে আসছে গোবিন্দর লম্বা ছায়া। বিপ্রদীপ কোনো মতে গুহার বাইরে যাওয়ার চেষ্টা করল, আর ঠিক তখনই বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের আলোয় বিপ্রদীপ স্পষ্ট দেখতে পেল গুহার মুখ আগলে দাঁড়িয়ে রয়েছে গোবিন্দ। একটা ছায়া মূর্তির মতো দেখাচ্ছে তাকে, আর এই অন্ধকারেও তার চোখ দুটো চলচল করছে। বহুদিন মানুষের রক্ত খায়নি, বহুদিন। দেখুন 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 দেখুন, ওরা ওরা কেমন ছটফট ছটফট করছে। মানুষের গন্ধ পেয়ে কেমন চটপট নেমে আসছে কুয়ার চাপ থেকে। মানুষের রক্ত, রক্ত খাবে। বাইরে জোর বৃষ্টি আরম্ভ হয়েছে, সঙ্গে কান ফাটানো বজ্রপাত। বিপ্রদীপের প্রাণ বাঁচানো আর্তনাদ গুহার ভেতরেই চাপা পড়ে গেল। শুধু এক নাগাড়ে গোবিন্দর ঠান্ডা গলায় বলা কথাগুলো গুহার দেওয়ালে প্রতিধ্বনি তুলে ফিরে এলো। বহুদিন মানুষের রক্ত খাই না, বহুদিন। দেখছেন ওরা কেমন উত্তেজিত হয়ে উঠেছে। সব একে একে নেমে আসছে। রক্ত, রক্ত খাবে বলে। রক্ত। রূপা তার ছেলে টনির লাল টিফিন বাক্সের মধ্যে সবুজ রঙের একটা ছোট্ট কাগজের ওপর
নীল কালির লেখাটা দেখে যতটা না অবাক হলো তার থেকেও পেল অনেক বেশি ভয়। সে ভয় পেল অবশ্য লেখাটার জন্য নয়, কাগজের টুকরো থেকে আসা গন্ধটার কারণে। কাগজের ওপর আঁকাবাঁকা অক্ষরে লেখা মোট 4টে নিরীহ শব্দ। লুচিগুলো আহা, সুজিটা বেশ। রূপা নিশ্চিত টনি তার মাকে কতটা ভালোবাসে সেটা বোঝাবার জন্যই এরকম একটা অভিনব মজার কাণ্ড করেছে। কিন্তু কাগজটা থেকে যে আতরের গন্ধটা ভেসে আসছে তা তো রূপা ফেলে এসেছে বহু বছর আগের এক গরমের ছুটিতে তার মামার বাড়ি ডহরটুলি গ্রামে। তখন সে ক্লাস 6-এ পড়ে। আজ এতগুলো বছর পর এই উগ্র গন্ধটা রূপাকে এক ঝটকায় তার ছোটবেলার সেই গা ছমছমে দুপুরবেলায় ফিরিয়ে নিয়ে গেল। রূপার হাত থেকে লাল টিফিন বাক্সটা সিঙ্কের মধ্যে আওয়াজ করে পড়তেই সে আবার সম্বিত ফিরে পেল। টনিকে এখন তার তবলার মাস্টার সন্টু কাকা তবলা শেখাতে এসেছে। যতক্ষণ না পর্যন্ত তিনি তবলা শিখিয়ে ফিরে যাচ্ছেন ততক্ষণ অবধি টনিকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা যাবে না। প্রায় সারা বাড়ি জুড়ে ছড়িয়ে পড়া উগ্র আতরের গন্ধটা, তাই আপাতত তাকে চুপচাপ সহ্য করতে হবে। রূপার দম বন্ধ হয়ে আসতে লাগলো, সমস্ত গা গুলিয়ে উঠল, চোখের সামনে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে সে ফিরে গেল রোদ ফাটা এক দুপুরবেলায় শ্যাওলা ধরা একটা নির্জন পুকুর পাড়ে। কোথায় সেখানে তার সেই পড়ন্ত বিকেলের রান্নাঘর? পাশের ঘর থেকে ভেসে আসা কোথায় তার 12 বছরের ছেলে টনির তবলার আওয়াজ? তার বদলে একটা ঘুঘু পাখি ক্রমাগত ক্লান্তহীনভাবে ডেকে চলেছে। রূপা সেখানে তখন এক 12 বছরের কিশোরী মেয়ে। পুকুর পাড়ের বিরাট তেঁতুল গাছটার নিচে নীল ফ্রক জামা পরে থমথমে মুখে বসে আছে। তার টলটলে চোখ দুটোতে একরাশ জল আটকে রয়েছে, কিন্তু সেটা গাল বেয়ে ঝরে পড়ছে না। বড় মামা আর ছোট মামার 2 ছেলে পুনু আর বিজয়ের ওপর রূপার খুব রাগই হচ্ছে। সে মেয়ে বলে তাকে তারা তাদের সঙ্গে খেলতে নেয় না। তার উপরে সে শহরে থাকে, তাই একটু আধটু হিংসেও পুনু আর বিজয় তাকে করে থাকে। সে বিভিন্ন গাছপালা এবং পাখিদের নাম জানে না বলে তারা সারাক্ষণ 2 ভাই মিলে তাকে খেপায়। একটা সপ্তাহ এভাবেই কাটল। আর 4টে দিন পরেই রূপার বাবা এসে তাকে আর তার মাকে কলকাতা ফিরিয়ে নিয়ে যাবে। এত কিছুর পরেও মামার বাড়ি ছেড়ে যেতে তার কষ্ট হবে এইবার, কারণ বড় মামা পুরো সংসার নিয়ে চলে যাবে তার শ্বশুর বাড়ি চন্দননগরে। সেখানে তার বড় মামিদের নাকি মেলা সম্পত্তি, সেই সব দেখভালের লোক নেই, তাই তাদেরকে যেতে হবে। আর এই ডহরটুলি গ্রামে ভিটে বাড়িটুকু ছাড়া তাদের আর আছেই বাকি যে এখানে তারা পড়ে থাকবে। অন্যদিকে ছোট মামা বহরমপুরের এক স্কুলে পড়ায়। মাসে একবার করে দেশের বাড়ি এসে বউ ছেলেকে দেখে যায়। দাদা বৌদি না থাকলে সেও তার বউ আর ছেলেকে এই গণ্ডগ্রামে একা ফেলে রাখবে না। ফলে শীতের আগেই রূপার মামারা এই গ্রামের বাড়ি বেচে 3 ভাই মিলে টাকা পয়সা সব সমান ভাগে ভাগ করে নেবে, এটাই ঠিক করেছে। সেই ছোটবেলা থেকে গরমের ছুটিতে ডহরটুলিতে আসার যে অভ্যেসটা, সেটা পরের বার থেকে আর থাকবে না। দুপুরে মা আর মামিরা খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম দিয়ে নেয়। মামারা বেরিয়ে যায় চণ্ডীমণ্ডপে তাস পেটাতে। পুনু আর বিজয় চলে যায় গুলি খেলতে, পকেট ভর্তি করে লাল নীল সবুজ ছোট ছোট সব কাঁচের বল নিয়ে। এই সময়টা রূপা পুকুর ঘাটের তেঁতুল গাছটার নিচে
একা একা বসে থাকে। আর একটু পরেই তার সমবয়সী সব মেয়েরা গার্মেন্টসের কারখানা থেকে কাজ করে ফিরবে। তারপর তাদের সাথে রূপা সিঁদুর ঠোকা, চুকিতকিত, এলাটিন বেলাটিন এই সব খেলা খেলবে। ততক্ষণ অবধি রূপা একলা একলা পুকুরের জলে বড় বড় মাছেদের ঘাই মারা দেখে আর পুনু বিজয়ের ওপর রাগ করতে থাকে। মাঝে মাঝে কষ্টে তার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চায়। হঠাৎ রূপা একটা উগ্র আতরের গন্ধ পেল। তার কেমন জানি একটু ভয় ভয় করতে লাগলো। পিছন থেকে একটা মিহি মহিলা কণ্ঠ শুনে রূপা খানিকটা চমকে উঠল। মহিলাটি তাকে জিজ্ঞাসা করলেন, খুকি, মন খারাপ করো কেন? রূপা পিছন ফিরে দেখল এক বছর 50-এর শ্যামলা ঈষৎ স্থূল মহিলা তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তার নাকে লাল পাথর বসানো নথ, কানে ঝোলা দুল, গলায় মোটা সোনার হার, হাতে কাঁচের সবুজের চুড়ি, আলতামাখা খালি পায়ে রূপোর নুপুর, আর গায়ে হলদে রঙের একটা দামি জামদানি শাড়ি। রূপার পাশে গাছের গায়ে ঠেস দিয়ে বসতে বসতে মহিলাটি বলল, আমার নাম আতরবালা। আজ থেকে 100 বছর আগে আমি এই পুকুরের জলে ডুবে মরেছিলাম। তোমাকে প্রতি বছর দেখি এই গরমকালে ডুহরটুলিতে আসতে। কি মায়া ভরা মুখ, ঠিক আমার মেয়ের মতো। কতবার ভেবেছি জল থেকে উঠে এসে তোমার সাথে দুটো কথা বলি, কিন্তু পাছে তুমি ভয় পাও, তাই আর দেখা দিই না। তবে আজ তোমার ওই ছলছলে চোখ দুটো দেখে আর থাকতে পারলাম না গো। তুমি এবার যে শহরে ফিরে যাবে, আর তো কখনো আসবে না এই গ্রামে, আমি সব জানি, তাই একটু গল্প করতে এলাম। আশ্চর্যের ব্যাপার, মহিলাকে হঠাৎ দেখে যতটা ভয় লেগেছিল রূপার, তার কথা শুনে তাকে আর ততটা ভয় লাগল না। একটা ছমছমে আবহাওয়া চারপাশে রইল ঠিকই, কিন্তু রূপার মনে হলো এই আতরবালা নিশ্চয়ই গ্রামের কোনো পাগল মহিলা তার সাথে মজা করছে। কিন্তু এত বছর ধরে সে মামার বাড়ি আসছে, আজকের আগে কখনোই রূপা এই মহিলাকে না দেখেছে, না আতরবালার নাম গ্রামের কারো মুখে শুনেছে। মহিলাটি আসতেই চতুর্দিকে যে একটা উগ্র আতরের গন্ধ ছড়িয়ে পড়ছে, তাতে রূপার বেশ অস্বস্তি হতে শুরু করল। মহিলা এবার আঁচলের খুঁট থেকে 4টে তিলের নাড়ু বার করে রূপার হাতে দিল আর বলল, নাও তোমার জন্য রায়দের বাড়ি থেকে 4টি নাড়ু চুরি করে নিয়ে আসলাম। কেউ এসে পড়বার আগে তাড়াতাড়ি কে নাও দেখি। তোমার মনটা খারাপ দেখে নাড়ুগুলো আনলাম। শুনলাম কাল মণ্ডলদের ঘরে পাটি সাপটা হবে। কাল কিন্তু তুমি তাড়াতাড়ি দুপুরবেলা চলে আসবা। তোমার জন্য মিঠা আলুর পুর ভরা কয়েকটা পাটি সাপটা নিয়ে আসবো। তুমি তো শীতকালে মামা বাড়ি আসো না, তখন ছান্নালদের বাড়ির নতুন গুড় আর নারকেলের পুর দিয়ে যা সুন্দর পাটি সাপটা ওরা বানায় না, গন্ধে পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমাদের তো হাওয়ার শরীর, মন চাইলেও তা একটু চেখে দেখার কোনো উপায় নেই। নাও তুমি নাড়ু 4টে খেয়ে নাও দেখি এবার। রূপার ভারী মায়া হলো মহিলাটির উপর। কেমন মিষ্টি মিষ্টি কথা বলে। যদি সে সত্যিকারেরই ভূত হয় তা হোক, সে তো তার কোনো ক্ষতি করছে না। এবং গল্পের বইয়ে যে সকল ভূত পেতনিদের বর্ণনা সে পড়েছে, সেরকম ভয়াবহ এই আতরবালাকে দেখতেও নয়। রূপা দুরু দুরু বুকে একটা নাড়ু মুখে পুরে দিল, আর অমনি চোখের সামনে তার সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন সে দেখল যে তাকে মামার বাড়ির উঠোনে শুইয়ে রাখা হয়েছে।
প্রায় সমস্ত ডহরটুলি গ্রামের মানুষজন জমা হয়েছে সেখানে। তার সারা গা ও নীল ফ্রক জলে ভিজে গিয়েছে। তাকে নাকি গার্মেন্টস কারখানার মেয়েরা অচৈতন্য অবস্থায় পুকুরের জলে ভাসতে দেখে জলে নেমে তারাই তাকে উদ্ধার করে নিয়ে আসে। জ্ঞান ফেরার একটু পরেই যখন সবাই তার মুখে আতরবালার গল্প শুনল, তখন ওই নামের কোনো মহিলা ডহরটুলি বা তার আশেপাশের গ্রামে আছে বলে গ্রামবাসীরা কেউ মনেই করতে পারল না। এতক্ষণে টনির তবলার মাস্টার সন্টু কাকা চলে গিয়েছে। রূপা আতরের গন্ধযুক্ত সবুজ কাগজখানা টনিকে দেখাতেই সে তো পুরো আকাশ থেকে পড়ল। টনি মায়ের গা ছুঁয়ে দিব্যি কেটে বলল যে সে গোটা টিফিনটাই আজকে নিজে খেয়েছে, কিচ্ছুটি ফেলেনি বা কাউকে দেয়ও নি। তবে স্কুল মাঠে যখন সে ও তার বন্ধুরা সবাই মিলে গোল করে বসে দুপুরবেলা টিফিন খাচ্ছিল, তখন এক বছর 50-এর মহিলা অদ্ভুতভাবে মাঠের শেষ প্রান্তে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল। কিছুক্ষণ পর অবশ্য তাকে আর দেখা যায়নি। এটা শোনার পর রূপা তার ছেলে টনিকে আর কোনো কথা বলেনি। টনি একটা স্যান্ডউইচ খেতে খেতে ফোনে কার্টুন দেখতে ব্যস্ত হয়ে পড়ল। সে ভাবল মা বোধহয় সবুজ কাগজটা দিয়ে তাকে মিছিমিছি ভয় দেখাচ্ছে, যাতে সে প্রতিদিন টিফিনটা ঠিক করে এবং নিজে নিজে খায়। কিন্তু রূপার ভেতরে একটা চরম অস্বস্তি শুরু হলো। আতরের উগ্র গন্ধটা এখনো রূপার নাকের চারপাশে যেন জমাট বেঁধে আছে। পরদিন দুপুরে রূপা বাড়িতে একা। টনি গেছে স্কুলে, আর রূপার বর সহদেব তখনও অফিসে। রূপা ঘরের কাজকর্ম সেরে বাথরুমে ঢুকেছে স্নান করবে বলে। এমন সময় আবার সেই উগ্র আতরের গন্ধটা নাকে এলো তার। ভয়ে রূপা তাড়াতাড়ি কলঘর থেকে বেরিয়ে আসলো, আর সেখান থেকে বেরোতেই সে দেখল তাদের শোয়ার ঘরের খাটের ওপরে আতরবালা বসে মুচকি মুচকি হাসছে। রূপা জিজ্ঞাসা করল, কি চাও তুমি? আতরবালা হাসি মুখে বলল, ডহরটুলির যে পুকুরখানায় আমি থাকতাম সেটা প্রমোটার বুঝিয়ে দিয়েছে রে। ডহরটুলি এখন আর গ্রাম নেই, আমারও তাই এখন নির্দিষ্ট কোনো ঠাঁই নেই। আর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াই। কত গ্রাম মফস্বল পেরিয়ে এই শহরে এলাম শেষমেশ। কত কিছু দেখলাম, জানলাম। একদিকে ভালোই হয়েছে, ডহরটুলির ওই পুকুরে থাকতে থাকতে ওর ব্যাং হয়ে গিয়েছিলাম। তো সেদিন দুপুরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখি স্কুলের বাচ্চারা মাঠে বসে বসে টিফিন খাচ্ছে। কত রকম খাবারের গন্ধ। হঠাৎ দেখি পুরো তোর মুখে ছাঁচ বসানো একটা ছোট ছেলে তৃপ্তি ভরে লুচি আর সুজি খাচ্ছে। দেখেই চিনেছি ও তোর ছাওয়াল। একদিন পর তুই কেমন আছিস তাই একটু দেখতে এলাম। রূপা খাটের এক প্রান্তে নিঃশব্দে বসল। সে বলল, সেদিন তুমি আমাকে কি খাইয়েছিলে যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আতরবালা ফিসফিস করে বলল, ও, তুই ভয় পেয়েছিলিস তাই? রূপা সন্দেহের চোখে তাকিয়ে রইল আতরবালার দিকে। আতরবালা আঁচলের খুঁট থেকে এবার 3টে তিলের নাড়ু বের করে তার দিকে এগিয়ে গিয়ে বলল, ওই দেখো, 4টের মধ্যে 3টে এখনো পড়ে আছে। বিশ্বাস হচ্ছে না তো আমাকে? তোকে আজকে খেয়ে দেখতেই হবে। আমি সেদিন তোকে খারাপ নাড়ু খাওয়াইনি রে। এই নে, খা খা, ভয় পাস না বলছি। কথাগুলো বলেই উচ্চস্বরে হাসতে হাসতে নাড়ু 3টে রূপার হাতের মধ্যে গুঁজে দিল আতরবালা। আর ঘরের ভিতর উগ্র আতরের গন্ধটা তীব্র থেকে
তীব্রতর হয়ে উঠতে লাগলো। বছরের বিল্টুর আজকেও 102-এর ওপরে জ্বর এসেছে। মিতু ব্যাগপত্তর সব গোছাতে শুরু করেছে, আর একটা দিনও সে আর এই গণ্ডগ্রামে পড়ে থাকবে না। অশেষও পুরো ব্যাপারটায় বেশ থতমত খেয়ে গেছে। আজ 5 দিন হলো তারা এসেছে অশেষের দেশের বাড়িতে। বাবা বেঁচে থাকাকালীন আগে 9 মাসে 6 মাসে তবু একাধবার আসা হতো, কিন্তু বাবার মৃত্যুর পর প্রায় 1.5 বছর আর এদিকে আসাই হয়নি। এমনকি বাবার বাৎসরিকের কাজটা পর্যন্ত সে শহরেই মিটিয়ে নিয়েছিল। অনেক ছোটবেলায় অশেষের মা মারা যান, তারপর থেকে বাবাই তাকে একা হাতে মানুষ করেন। পোস্ট অফিসের চাকরি করে ধীরে ধীরে অশেষের বাবা নিতাই মণ্ডল গ্রামের একেবারে শেষ প্রান্তে এই 2 কামরার একতলা পাকা বাড়িটি বানিয়েছিলেন। কচুরিপানায় ভরা ডোবা আর বাঁশবন দিয়ে ঘেরা এই ধূসর সাদা রঙের বাড়িটার প্রতি বড় মায়া ছিল নিতাই মণ্ডলের। কিন্তু এই 1.5 বছরের মধ্যেই পুরো বাড়িটা কেমন যেন হানা বাড়ির মতো দেখতে হয়ে গেছে। দেখভালের অভাবে চারদিকে জঙ্গল গজিয়ে উঠেছে। বাড়ির সারা গায়ে জমেছে সবুজ আর কালো ছোপ ছোপ শ্যাওলা। এছাড়া ব্যাঙ, ইঁদুর, পোকামাকড় তো আছেই। গেল মাসে গ্রামের প্রধানের কাছ থেকে একটা খবর পেয়ে তাড়াহুড়ো করে অফিস থেকে সপ্তাহখানেকের ছুটি ম্যানেজ করে অশেষ আসে এই পৈতৃক ভিটেতে। প্রথমে মিতু আর বিল্টুকে এসবের মধ্যে তার জড়ানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ঘটনাটা শুনে অশেষের বউ মিতু তাকে আর একলা ছাড়তে চায়নি। গ্রামের প্রধান জোসেফ চৌধুরী তাকে ফোন করে বলেন যে গ্রামের কিছু মানুষজন ভর দুপুরবেলা তাদের বাড়িটার সামনে দিয়ে আসা যাওয়ার সময় ছাদের মাথায় অশেষের মৃত বাবাকে চলাফেরা করতে দেখেছে। সারা গ্রামে রটে গেছে বৃদ্ধ নিতাই মণ্ডলের অতৃপ্ত আত্মা গ্রামে ভূত হয়ে ফিরে এসেছে। ফলে এখন কেউ খুব ঠেলায় না পড়লে অশেষদের ওই বাড়ির দিকটা আর ভুলেও মারায় না। গ্রামের বাড়িতে এসে অশেষ প্রথমেই যেটা করল সেটা হলো লোকজন দিয়ে পুরো বাড়ি এবং তার আশপাশ সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। তারপর স্থানীয়দের পরামর্শে বাড়িতে ঢোকার 2য় দিনের মাথাতেই ছাদে ত্রিপল খাটিয়ে অশেষ এক পুরোহিতকে নিয়ে একটা শান্তি সস্তয়ন আর নারায়ণকে সিন্নি দেওয়ার ব্যবস্থা করল। প্রথম 2 দিন অশেষরা আশ্চর্য হওয়ার মতন তেমন কিছুই লক্ষ্য করল না। অবিশ্বাস্যভাবে গোল বাঁধল পুজো আচ্চার পরের দিন থেকেই। যেমনটা ভূতের গল্পে বা সিনেমায় ঘটে ঠিক তেমনটা। রান্নাঘর থেকে জিনিসপত্র আপনা আপনি পড়ে যেতে লাগলো। রাত্রিবেলা ছাদে ধূপধাপ করে কারোর চলাফেরার আওয়াজ, নিজে থেকেই বাথরুমের লাইট জ্বলে ওঠা, আলনায় মেলে রাখা জামা কাপড়ের লাল লাল কালির ছোপ, আর সর্বোপরি বিল্টুর ধুম জ্বর আসা। স্থানীয় একজন ডাক্তার দেখিয়ে কিছু ওষুধপত্র খাইয়েও কোনো লাভ হলো না। অগত্যা অশেষ সিদ্ধান্ত নিল যে মিতুর কথা মতো তারা পরের দিন সকালের ট্রেনেই শহরে ফিরে আসবে। সন্ধ্যের দিকে প্রধান এবং তার কিছু সাঙ্গপাঙ্গরা অশেষের সাথে দেখা করতে এসে এবং সব দেখে শুনে শুকনো মুখে ঈশ্বরের নাম জপতে জপতে যে যার ঘরে ফিরে গেল। তারা থাকাকালীনই বাইরের বারান্দায় রাখা ইজি চেয়ারটা একবার এমনি এমনি পাল্টি খেয়ে মেঝেতে শব্দ করে উল্টে গেল। ব্যাপার দেখে তো সবার চোখ কপালে উঠবার জোগাড়। এরপর তাড়াহুড়ো করে কোনো রকমে 2টো নাকে মুখে গুঁজে মিতু যখন জ্বরে প্রায় অচৈতন্য তার ছেলের মাথায় আবার জলপট্টি দিচ্ছে, আর বিল্টুর বাবা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
চিন্তান্বিত মুখে রাতের শেষ সিগারেটটা ধরিয়েছে, অশেষ বুঝতে পারল তার ঠিক পেছনে রাখা সন্ধেবেলাতেই উল্টে যাওয়া ইজি চেয়ারটায় কে যেন একজন বসে আছে। অশেষের পেছন ফিরে তাকাবার সাহস হল না। সে কাঠের মতো শক্ত হয়ে প্রায় নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ স্থির হয়ে রইল। পেছন থেকে খুবই আস্তে অথচ দৃঢ় এবং পরিচিত একটা বৃদ্ধ কণ্ঠ অশেষের কানে ভেসে এলো, সিগারেটটা এবার একটু কমা, ভয় পাস না, আমি তোর বাবা অশু, এমন কিছু করব না যাতে তোদের কোনো ক্ষতি হয়। তোরা ভয় পাবি বলে এইভাবে সামনে না এসে বিভিন্নভাবে তোদের সংকেত দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। সেই তোর সাথে সরাসরি কথা বলতে আসতে হলো। মাঝখান থেকে বিল্টুটার ভয় কি অবস্থা হলো বল দেখি। এখন থেকে নাতিটার সারা জীবনের স্মৃতিতে তার ঠাকুরদা নিতাই মণ্ডল শুধুমাত্র একজন ভয় দেখানো ভূত হয়ে রয়ে যাবে। যাই হোক, আসল কথায় আসি। শেষ সময় একলা একলা হার্ট ফেল করে গোটা 2 দিন আমার মৃতদেহটা ঘরের ভেতর যেভাবে পড়েছিল না, তাতে আমার একটু কষ্ট হয়েছিল ঠিকই, তবে আমি তোর ওপরে কোনো রাগ করিনি রে। একদিন ফোনে পাসনি, ভেবেছিলিস বোধহয় আমি সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আমি বুঝি তোরা ব্যস্ত মানুষ, হাজারটা টেনশন তোদের মাথার মধ্যে ঘুরছে সব সময়, তাই ওসব গিল্ট মনের ভিতর একদম রাখবি না। আমি প্রেত লোক থেকে ফিরে এসেছি একেবারে অন্য একটা কারণে। খুবই অল্প কিছু টাকা রান্নাঘরের উপরে বাংকারটা একেবারে পেছন দিকে একটা ছোট্ট টিফিন বাক্সে আমি জমিয়ে রেখেছিলাম রে। সেটা তোকে বলবো করে কোনোদিন বলা হয়নি, তাও আমি আসতাম না, কিন্তু তো 3 মাস আগে থেকে যা শুরু হলো, না এসে পারলাম না। কয়েক মাস ধরে গ্রামের একেবারে প্রান্তে থাকা এই নির্জন বাড়িটা হয়ে উঠেছিল দুষ্কৃতীদের একটা আড্ডাখানা। ওই ধূর্ত প্রধান জোসেফ চৌধুরী ভেবেছিল ধীরে ধীরে এই বাড়িটা জবরদখল করে এটাকে পার্টি অফিস করবে, কিন্তু সে গুড়ে বালি রে বাবা। আজ এমন ভয় পাইয়ে দিয়েছি বেটাদের, এদিক পানে আর ঘেঁষবেই না। বলেই নিতাই মণ্ডলের ভূত অট্টহাস্যে ফেটে পড়ল। ঘরের ভেতর থেকে সে অদ্ভুত হাসির শব্দ শুনে মিতু বাইরে ছুটে এসে দেখল বারান্দায় ইজি চেয়ারটার সামনে অশেষ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, আর তার হাতে রাত খাওয়া জ্বলন্ত সিগারেটটা থেকে তখনও ধোঁয়া উঠছে। পরদিন ট্রেনে যেতে যেতে অশেষের মন বারবার চলে যাচ্ছিল তার কোলের ওপর রাখা জামা কাপড়ের ব্যাগটার ভেতরে। সেখানে একটা পুরনো জং ধরা টিফিন বাক্সের মধ্যে সংসারে একজন অদরকারি হয়ে পড়া বৃদ্ধ তার নিজের ছেলের জন্য কিছু স্মৃতি আর স্নেহের চিহ্ন রেখে গেছেন।
সালমা একভাবে স্টাফ রুমের জানলাটার বাইরে চেয়ে রয়েছে। তার এখন ক্লাস অফ। টেবিলের অপর প্রান্তে মিনতিদি ফোনে ফেসবুক করছে, আর মোহনা নামের একজন নতুন প্যারা টিচার তার হবু বরের সাথে ভিডিও কলে গুনগুন করে কথা বলে চলেছে। বাবা মারা যাওয়ার পর থেকে সালমার মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। এখনো নিজে নিজে বাথরুমটা যেতে পারছে তাই রক্ষে, নইলে সারাদিনই সালমার মা বিছানাতেই চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। তার নাকি সারাক্ষণ শুধু মাথা ঘোরে, জিভ শুকিয়ে আসে, গা গোলাতে থাকে, মুখে রুচি নেই, গায়ে হাতে পায় কোনো জোর পায় না। সালমা কত কত টেস্ট করালো, 3-3বার ডাক্তার বদলালো, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। সকালবেলা স্কুলে আসার পর থেকে সারাদিনে 3 থেকে 4 বার ফোনে মায়ের সাথে কথা বললেও বাড়ি না ফেরা পর্যন্ত একটা অজানা টেনশন সালমাকে যেন সারাক্ষণ তাড়া করে বেড়ায়। সালমা এতক্ষণ এক দৃষ্টিতে বুড়িটাকে দেখতে দেখতে নিজের মায়ের কথাই মনে মনে ভাবছিল। জানলার বাইরে স্কুলের উল্টো দিকে একটা বড় আতা গাছ, তার তলায় আজ 1.5 মাস হয়ে গেল বুড়িটা এসে রয়েছে। রাতের বেলা এবং বৃষ্টি বাদলার দিনে সে অবশ্য চলে আসে স্কুলের খোলা বারান্দাটায়। অসুস্থ বুড়িকে আর চিকিৎসা করাতে না পেরে তার গরিব ছেলে ও বৌমা মিলে একদিন রাতের অন্ধকারে স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে দিয়ে গিয়েছিল। বুড়ি টানা 2 দিন প্ল্যাটফর্মে অপেক্ষা করে থেকেছে তার ছেলে ওষুধ কিনে ফিরবে ভেবে। ছেলে আর ফেরেনি। যাওয়ার সময় শুধু কাঁদতে কাঁদতে 2 500 টাকার নোট মায়ের খুঁটে বেঁধে রেখে গিয়েছিল। বুড়িকে অনেকবার নাম ধাম জিজ্ঞেস করা হয়েছিল। সে বুকের ভিতর এক রাশ অভিমান নিয়ে হয় চুপ করে থেকেছে, নয়তো নাটক করেছে যে সবকিছু ভুলে গেছে সে, কিন্তু ছেলেকে বিপদে ফেলতে চায়নি। এরপর স্থানীয়রা কজন মিলে রাতে এই স্কুলের বারান্দাটায় তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। দিনের বেলাটা বুড়ি আতা গাছের তলায় বসে বসে ছেলে মেয়েদের হুটোপাটি দেখে আর নিজের 5 বছরের নাতনিটার কথা ভেবে নিঃশব্দে চোখের জল ফেলে। সালমার বড্ড মায়া লাগে বুড়িটার জন্য। সে এবং আরো 2-1 জন পালা করে রাতের বেলা বুড়ি খাবে বলে কিছু শুকনো খাবার আর জল দিয়ে যায় তাকে। ক্লাস শেষের ঘন্টা পড়ছে। সালমা স্টাফ রুম থেকে বেরিয়ে এলো। তার এখন 7-এর B সেকশনে ইতিহাসের ক্লাস। ক্লাসে পড়াতে পড়াতে বারবার তার মন চলে যেতে লাগলো সেই বুড়িটার দিকে। কয়েকজন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা মিলে প্রথমে একটা NGOর সাথে যোগাযোগ করে বুড়িটাকে এখান থেকে কিছুটা দূরের একটা হোমে পাঠানোর খুব চেষ্টা করেছিল, কিন্তু বুড়ি এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। বুড়ির এখনো দৃঢ় বিশ্বাস তার ছেলে আর কিছুদিনের মধ্যেই তাকে নিয়ে এখান থেকে চলে যাবে, সে আবার ফিরে আসবে। ছেলে যদি এসে দেখে মা নেই, তখন তো সে ঝামেলায় পড়বে, আবার তাকে বাড়তি ছুটোছুটি করতে হবে। মা হয়ে বুড়ি তা করতে পারে না। ফলে একজন লোকাল ডাক্তার এসে সেই সময় তাকে দেখে যায় এবং কিছু প্রয়োজনীয় ওষুধপত্র তখনকার মতো দিয়ে যায়। সালমা রোজ চেষ্টা করে আসা যাওয়ার পথে যদি বুড়ির সাথে কথা বলে তার সম্পর্কে কিছু জানা যায়, কিন্তু কয়েকটা এলোমেলো কথা শোনা ছাড়া আর বিশেষ কোনোই লাভ হয় না। স্কুল ছুটির পর আজকেও
সালমা বুড়িটার সাথে প্রতিদিনকার মতোই একটু আধটু কথা বলতে গিয়ে দেখল বুড়িটা সর্দি কাশিতে খুবই কষ্ট পাচ্ছে, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। সে তাকে ধরে ধরে স্কুলের বারান্দায় রেখে এলো। বাড়িতে এসে সালমা দেখল তার মায়ের শরীরটাও আজ একটু বেশি খারাপ হয়েছে। রাতে মাকে ডিনার করিয়ে সব ওষুধ খাইয়ে নিজের ঘরে এসে শুতে যাবে, হঠাৎ সে চমকে উঠল। সালমা অনুভব করল ঠিক তার বালিশে রাখা মাথার পিছনটায় কে যেন একটা দাঁড়িয়ে আছে। সে মাথা ঘুরিয়ে দেখার সাহস পেল না, কিন্তু একটা অতি পরিচিত বৃদ্ধার কাঁপা কাঁপা গলার আওয়াজ তার কানে ভেসে এলো। ভয়ে হাত পায়ের লোম খাড়া হয়ে উঠল তার। সালমা বুঝতে পারল তার পিছনে দাঁড়িয়ে আছে গত 1.5 মাস ধরে তাদের স্কুল বারান্দায় আস্তানা গেড়ে বসে থাকা সেই অসুস্থ আতপাগলি বুড়িটা, এবং সে কান্না মাখা গলায় বলছে, ভয় পেও না গো দিদিমণি, আমি তোমার কোনো ক্ষতি করবনি। কিছুক্ষণ আগেই আমার ইহজগতের লীলা সাঙ্গ হইছে। কাল সকালে স্কুলে গেলে দেখতে পাবা। আমি এসেছি একটা আর্চি নিয়ে। স্কুলের সামনের আতা গাছটায়, যার তলাখানায় আমি বসতাম গো, সেইটার একটু ওপরেই দুটো ছোট্ট ডাইলের ফাঁকে কালো একটা প্লাস্টিক মোড়া দুটো 500 টাকার নোট লুকানো আছে। আমার ছেলে দেখেছিল, ওর অভাবের সংসার, 5 বৎসরের নাতনিটার অর্ধেক দিন দুধও জোটে না। ওই কালো প্লাস্টিকে মোড়া টাকাটা তুমি আমার ছেলেটার হাতে একটু ফেরত দিয়ে এসো গো দিদিমণি। আমার এটুকু উপকার তোমার করতেই হবে। বসিরহাটের সংগ্রামপুরে গিয়ে বোচা হাউলদের বাড়ি বলতেই যে কেউ দেখিয়ে দেবে ক্ষণ। এটুকু বলার জন্যই আমি এসেছিলাম, আর কিছু না। তুমি তোমার মাদারে যা ভালোবাসো, তাই দেহেই অনেক ভরসা নিয়ে এখানে এলাম। আমি জানি তুমি আমার কথা রাখবা। ভালো থেকো গো দিদিমণি, তোমার খুব ভালো হোক। পরদিন সালমা স্কুলে গিয়ে দেখল সত্যি সত্যি বুড়িটা মরেছে। সবাই অবিশ্বাস করবে এই ভয়ে আগের রাতের ঘটনা সে কাউকে কিচ্ছু বলল না। দুপুরের দিকে ক্লাবের ছেলেরা চাঁদা তুলে বুড়িকে শ্মশানে নিয়ে যাওয়ার পর এলাকা একটু ফাঁকা হলো। সালমা চুপি চুপি সেই বিরাট আতা গাছটার ছোট্ট দুটো ডালের ভিতর সত্যি একটা কালো প্লাস্টিকে মোড়া দুটো 500 টাকার নোট আবিষ্কার করে সম্পূর্ণ থ মেরে গেল। সালমা আর দেরি করল না। পরদিন সে যখন সংগ্রামপুরের বোঁচা হালুইয়ের অ্যাসবেস্টারের ছাউনি দেওয়া বাড়িটার সামনে এসে দাঁড়ালো, সালমা দেখল 1 বছর 5 বয়সের মিষ্টি বাচ্চা মেয়ে উঠোনের ওপর একা একা রান্নাবাটি খেলছে। বুড়ির করুণ মুখখানা মনে পড়ল তার, এবং আরও মনে পড়ল ছোটবেলায় শোনা সেই বহুল প্রচলিত প্রবাদ বাক্যটির কথা, কু সন্তান যদাপি হয়, কু মাতা কদাপি নয়।